হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো আচরণবাদ এবং উত্তর আচরণবাদী বিপ্লব। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো এবার আজকে তোমার যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব সনাতন দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদের পটভূমি। ঠিক আছে, তো আচরণবাদ এবং উত্তর আচরণবাদ যেটা রয়েছে তো প্রথমে আমরা দেখব সনাতনী দৃষ্টিভঙ্গি কী রয়েছে। তো সনাতনী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা কিছু আমরা দেখে নেব। প্রথমে যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে রাষ্ট্রবিজ্ঞান মূলত আইন, সংবিধান এবং আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের বিরোধী বিবরণে সীমাবদ্ধ ছিল। শুধুমাত্র আইন, সংবিধান এবং আনুষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর বিবরণের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, এই দৃষ্টিভঙ্গি ছিল বর্ণনামূলক, দার্শনিক এবং মূল্যবোধ নির্ভর, যা বাস্তব মানব রাজনৈতিক আচরণ ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, বাস্তব জীবনে রাজনৈতিক আচরণ কেমন হওয়া উচিত সেই সমস্ত বিষয়গুলোকে এখানে কিন্তু সঠিকভাবে স্পষ্ট করে তুলে ধরা হয়নি। ঠিক আছে, নেক্সট হলো আচরণবাদের উত্থানের পটভূমি। তো 1908 সালে গ্রাহাম ওয়েলস এবং আর্থার বেন্টলির রচনায় মানব আচরণবাদের উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, তো এই সময় কী হয়, 1918 সালে মানব আচরণবাদের উপর বেশি করে জোর দেওয়া হয়। পরবর্তীকালে 1920-এর দশকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানীদের প্রচেষ্টায় রাজনীতিতে বৈজ্ঞানিক অনুসন্ধানের নতুন ধারা শুরু করা হয় বা নতুন ধারা শুরু হয়। আচ্ছা, নেক্সট রয়েছে আচরণবাদ কি। তো প্রথমে এখন আমরা দেখে নেব যে আচরণবাদ কি বা আচরণবাদ কাকে বলে। ঠিক আছে, তো বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রবর্তন কি রয়েছে দেখো। আচরণবাদ হলো রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি দৃষ্টিভঙ্গি যা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তির বাস্তব রাজনৈতিক আচরণ এবং মনস্তত্ত্বকে গবেষণার মূল কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করে। তো আচরণবাদ বলতে এমন একটি দৃষ্টিভঙ্গি যেটা প্রতিষ্ঠানের উপরে বেশি গুরুত্ব দেয় না, তার বদলে কি হয়, তার বদলে বাস্তব যে রাজনৈতিক জীবন রয়েছে, ঠিক আছে, আচরণগুলো রয়েছে তার উপরে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি কাল্পনিক বা দার্শনিক অনুমানের বদলে পর্যবেক্ষণযোগ্য তথ্য, তারপরে অভিজ্ঞতাবাদ এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের বৈজ্ঞানিক বিশ্লেষণের পক্ষে মতামত প্রদান করে থাকে। ঠিক আছে, তো আধুনিক যে যতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে সেই আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি, ঠিক আছে, অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে রাজনীতির বিশ্লেষণে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আচ্ছা, নেক্সট রয়েছে আচরণবাদের মুখ্য প্রবক্তাগণ। ঠিক আছে, তো আচরণবাদের প্রবক্তাগণের মধ্যে প্রথমে আমরা দেখে নেব চার্লস মেরিয়াম বলে। তো তিনি বলেছেন কি শিকাগো গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ঠিক আছে, চার্লস মেরিয়াম হলো শিকাগো যে গোষ্ঠী সেই শিকাগো গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি রাজনীতি বিশ্লেষণে, মনস্তত্ত্ব এবং সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক প্রয়োগের পথ উন্মোচন করেছেন। ঠিক আছে, সমাজবিজ্ঞান এবং বৈজ্ঞানিক প্রয়োগ যে রয়েছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক প্রয়োগ, সেই বৈজ্ঞানিক প্রয়োগের পথ তিনি উন্মোচন করেছেন চার্লস মেরিয়াম। নেক্সট হলো ডেভিড স্টান, যিনি আচরণবাদের প্রধান প্রাতিষ্ঠানিক রূপকার। ঠিক আছে, তো ডেভিড স্টান হলো আচরণবাদের প্রধান প্রাতিষ্ঠানিক রূপকার। তিনি আচরণবাদের 8টি বুদ্ধিভিত্তিক
ভিত্তিপ্রস্তর রচনা করেছিলেন। ঠিক আছে, যে 8টি যে ফাউন্ডেশন বলা হয়ে থাকে, তো এই ফাউন্ডেশন টোটাল 8টি তিনি রচনা করেছিলেন। তিনি হচ্ছেন ডেভিড স্টার্ন। নেক্সট হচ্ছে হ্যারোল্ড ল্যাসওয়েল, ক্ষমতা এবং আচরণ বিশ্লেষণের প্রতিকৃত। ঠিক আছে, ক্ষমতা এবং আচরণ এই দুটাই জিনিস কি, এটা হচ্ছে বিশ্লেষণের প্রতিকৃত। তিনি রাজনৈতিক আচরণের প্রভাব এবং মনস্তাত্ত্বিক উপাদানের ভূমিকা চিহ্নিত করেছেন। ঠিক আছে, আচরণবাদের যে প্রভাবটা রয়েছে, এই আচরণবাদের প্রভাব এবং মনস্তাত্ত্বিক উপাদানের যে ভূমিকা, এই ভূমিকাটা তিনি উপস্থিত করেছিলেন প্রথম। নেক্সট হলো আচরণবাদের 8টি মৌলিক ভিত্তি কি কি রয়েছে। তো এই 8টি যে মৌলিক ভিত্তি সেটা আমরা দেখে নেব। প্রথম হলো নিয়মানুবর্তিতা। ঠিক আছে, আচরণবাদের যে প্রথম যে বৈশিষ্ট্যটা বা ভিত্তি আমরা দেখবো, এটা হচ্ছে নিয়মানুবর্তিতা, যেখানে বলা হয়েছে রাজনৈতিক আচরণবাদে পর্যবেক্ষণযোগ্য কিছু সাধারণ নিয়ম বা মিল রয়েছে। ঠিক আছে, রাজনীতির যে আচরণবাদ রয়েছে, এই আচরণবাদে পর্যবেক্ষণযোগ্য কিছু মিল কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, নেক্সট হলো কৌশল বা পদ্ধতি, যেখানে সঠিক তথ্য সংগ্রহের জন্য উন্নত গাণিতিক এবং বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো এই যে আচরণবাদ রয়েছে, সঠিক তথ্য সবসময় এখানে গ্রহণ করার জন্য এখানে কি করা হয়, উন্নত গাণিতিক পদ্ধতি এবং বৈজ্ঞানিক পদ্ধতি এখানে কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। নেক্সট হলো মূল্যবোধ নিরপেক্ষ, যেখানে নৈতিক বিচার পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষ গবেষণা করা হয়। ঠিক আছে, সম্পূর্ণভাবে নিরপেক্ষ হিসেবে এখানে গবেষণা করা হয়, এখানে কিন্তু কোনো নৈতিক বিচার করা হয় না। নেক্সট হলো বিশুদ্ধ বিজ্ঞান, যেখানে ব্যবহারিক প্রয়োগের চেয়ে তত্ত্বের বৈজ্ঞানিক সত্যতা রক্ষা করা হয়। ঠিক আছে, ব্যবহারিক প্রয়োগের চেয়ে যে তত্ত্বের যে সত্যতা, সেই সত্যতাকে কিন্তু এখানে রক্ষা করা হয়েছে। ঠিক আছে, আচরণবাদের মধ্যে। নেক্সট 5 নম্বরে যেটা হলো যাচাইকরণ, যেটা হলো সংগৃহীত তথ্য এবং সাধারণ সিদ্ধান্ত অবশ্যই পরীক্ষা সাপেক্ষ হতে হবে। ঠিক আছে, যেই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে এবং যেই সমস্ত সাধারণ সিদ্ধান্ত নেওয়া হয় সেই তথ্য থেকে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে যাচাই করা হয়। ঠিক আছে, নেক্সট হলো পরিমাপকরণ, রাজনৈতিক ডেটাকে সংখ্যাগত ফলাফলের মাধ্যমে নিখুঁতভাবে প্রকাশ করা হয়। রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞানে যেই সমস্ত ডাটাগুলো রয়েছে, ঠিক আছে, তো সেই সমস্ত ডাটাগুলোকে কি হয়, সংখ্যাগত ফলাফলের মাধ্যমে নিখুঁতভাবে সেগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট হলো পদ্ধতিকরণ, যেখানে তথ্য সংগ্রহ এবং তাত্ত্বিক কাঠামোর মধ্যে সুসংবদ্ধ সম্পর্ক রক্ষা করা হয়ে থাকে। এবং সর্বশেষে রয়েছে একত্রীকরণ, যেখানে সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং মনস্তত্ত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানের এখানে কিন্তু মেলবন্ধন ঘটানো হয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে আচরণবাদের প্রধান সীমাবদ্ধতা। তো কিছু সীমাবদ্ধতাও রয়েছে আচরণবাদের মধ্যে। তো প্রথমে যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব এখানে, অতিরিক্ত কৌশল নির্ভরতা। ঠিক আছে, তো আচরণবাদের যে প্রথম যে সীমাবদ্ধতা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত কৌশলের উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, যেমন বিষয়ের চেয়ে পদ্ধতির উপর বেশি নজর দেওয়ায় মূল সামাজিক সমস্যাগুলো আড়াল হয়ে পড়ে। ঠিক আছে, তো বিষয়ের চেয়ে মূল যে বিষয় বা বিষয় থেকে তার পদ্ধতির উপরে কিন্তু এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়, যার ফলে অনেক সময় কি হয়, যার সময় যে সামাজিক যে সমস্যাগুলো থেকে থাকে সেই সমস্যাগুলো অনেক সময় কিন্তু অবহেলিত হয়ে যায় বা আড়াল হয়ে যায়। নেক্সট হলো মূল্যবোধহীনতার সংকট, যেখানে নীতি এবং মূল্যবোধ পরিহার করায় মানব জাতির সামাজিক এবং রাজনৈতিক সংকটের নিরপেক্ষ ভূমিকা গ্রহণ অসম্ভব হয়ে ওঠে। ঠিক আছে, অনেক সময় কি হয়, এই সমস্ত ক্ষেত্রে নিরপেক্ষ যাতে ভূমিকা, এই নিরপেক্ষ ভূমিকা নিতে কিন্তু ব্যর্থ হয়ে থাকে। নেক্সট হলো উন্নয়নশীল দেশের অপ্রাসঙ্গিকতা, এটি মূলত পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠায়, তা বৈশ্বিক ব্যবস্থায় বাস্তবতায় সর্বজনীন নয়। ঠিক আছে, তো এটা যে আচরণবাদটা রয়েছে সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তার জন্য কি হয়, তার জন্য এই আচরণবাদটা বৈশ্বিক বাস্তবতায় কিন্তু সর্বক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে যে উত্তর আচরণবাদী বিপ্লব। তো 1960-এর দশকের শেষ ভাগে আচরণবাদের অতি বৈজ্ঞানিক প্রবণতা এবং সামাজিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ডেভিড স্টার্নের নেতৃত্বে একটি নতুন বিপ্লব আন্দোলন শুরু হয়। ঠিক আছে, ডেভিড স্টার্নের নেতৃত্বে একটি নতুন আন্দোলন শুরু হয়, যেটাকে উত্তর আচরণবাদী বিপ্লব বলা হয়ে থাকে।
তো এখানে যে মূল দর্শন কি রয়েছে উত্তর আচরণবাদী বিপ্লবের, তো প্রথমে আমরা দেখে নেব যে কৌশলের চেয়ে বস্তু প্রাধান্য, মানে উত্তর আচরণবাদীর স্পষ্ট বক্তব্য যে পদ্ধতিগত নিখুঁততার চেয়ে বিষয়ের সামাজিক তাৎপর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিষয়ের যে সামাজিক তাৎপর্য সেই তাৎপর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপ্রাসঙ্গিক বিশুদ্ধ গবেষণার চেয়ে নিখুঁত বাস্তবমুখী গবেষণা শ্রেয়। ঠিক আছে, তো অপ্রাসঙ্গিক বিশুদ্ধ গবেষণার চেয়ে যদি আমরা নিখুঁত বাস্তবমুখী গবেষণা করি তো সেই বাস্তবমুখী গবেষণাটাই কিন্তু বেশি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা হবে। নেক্সট হলো প্রাসঙ্গিকতা এবং কর্মমুখিতা। রাষ্ট্রবিজ্ঞানকে সমাজের জরুরি সংকট যেমন যুদ্ধ, দরিদ্র, জাতিবিদ্বেষ এবং পরিবেশ দূষণ এই সমস্ত বিষয় নিরসনে প্রত্যক্ষ ভূমিকা রাখতে হবে। ঠিক আছে, তো সমাজের যেই সমস্ত জরুরি বা যেই সমস্ত মেইন যে সংকটগুলো রয়েছে সেখানে কিন্তু ভূমিকা রাখতে হবে। তাত্ত্বিক গবেষণার কর্মে রূপান্তর করাই এর মূল লক্ষ্য। ঠিক আছে, তাত্ত্বিক গবেষণা কর্মে যাতে রূপান্তরিত করা হয় সেটাই হচ্ছে এর মূল লক্ষ্য। নেক্সট হলো প্রাসঙ্গিকতার নীতি। তো কী কী রয়েছে নীতি? তো প্রথমে আমরা দেখে নেব যে কৌশল অপেক্ষা সারবস্তু, যেখানে বৈজ্ঞানিক গবেষণার চেয়ে সামাজিক সংকটের সমাধানকে প্রাধান্য প্রদান করা হয়েছে। ঠিক আছে, বৈজ্ঞানিক গবেষণা না করে এখানে কি করা যায়, সামাজিক সংকটের যে সমাধান সেটাকে কিন্তু বেশি এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। বাস্তবতার মুখোমুখি, যেখানে আধুনিক যুগের মানব সংকটগুলোর সমাধান খোঁজাই রাষ্ট্রবিজ্ঞানের কাজ। ঠিক আছে, তো আধুনিক যুগে মানব সমাজে যেই সমস্ত সংকটগুলো রয়েছে সেই সংকটের সমাধান খোঁজাই এখানে তাদের প্রধান কাজ হিসেবে বলা হয়েছে। বুদ্ধিজীবীদের দায়িত্ব, যেখানে বলা হয়েছে কি রাষ্ট্রবিজ্ঞানের নিরপেক্ষ দর্শক না হয়ে সামাজিক প্রগতির অভিভাবক হওয়া। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের যাতে কেউ নিরপেক্ষ দর্শক হিসেবে না থেকে থাকে, তার থেকে ভালো কি সামাজিক প্রগতির অভিভাবক হিসেবে বা সামাজিক প্রগতিতে অংশগ্রহণ করা এখানে বেশি জরুরি। নেক্সট হলো পেশার সজীবকরণ, যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশাদার সংস্থাকে সমাজমুখী করা। ঠিক আছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং যতগুলো পেশাদার সংস্থা রয়েছে সমস্ত এই সংস্থা এবং প্রতিষ্ঠান যেন সমাজমুখী কাজ করে থাকে। নেক্সট হলো সামাজিক পরিবর্তন। গবেষণাকে কেবল স্থিতাবস্থা নয় বরং সামাজিক পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে। ঠিক আছে, সামাজিক পরিবর্তন যাতে করতে পারে সেই সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে তাকে গড়ে তুলতে হবে। নেক্সট হলো মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা, যেখানে মূল্যবোধহীন বিদ্যা বিপজ্জনক, বিজ্ঞানের সাথে মানবিক মূল্যবোধ সংমিশ্রণ অবশ্যই হওয়া উচিত। ঠিক আছে, যেই বিদ্যা হচ্ছে মূল্যবোধহীন সেই বিদ্যা কিন্তু খুবই বিপজ্জনক। সো এই ক্ষেত্রে কি করা হবে, বিজ্ঞানের সাথে মানবিক যে মূল্যবোধ সেইটাকে যেন সঠিকভাবে সংমিশ্রণ করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হলো কর্মমুখী বিজ্ঞান, যেখানে জ্ঞান অর্জনকে শেষ লক্ষ্য না ধরে অর্জিত জ্ঞানকে কর্মে প্রয়োগ করা। ঠিক আছে, তো মানুষ শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞান অর্জন করার পরে যেন সেই জ্ঞানকে যেন সঠিক কাজে সে ব্যবহার করতে পারে, এটাই তার মূল লক্ষ্য হওয়া উচিত। নেক্সট হলো রাষ্ট্রবিজ্ঞানের বৈপ্লবিক প্রভাব কী রয়েছে। ঠিক আছে, তো এর বৈপ্লবিক প্রভাব আমরা দেখে নেব যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের রূপান্তর হিসেবে। তো আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক বর্ণনা থেকে বের করে উন্নত বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতাবাদী ভিত্তি প্রদান করে থাকে। তো আচরণবাদ শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক বর্ণনা থেকে বের করে সেটাকে কি করেছে, উন্নত বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতাবাদী ভিত্তি প্রদান করেছে রাষ্ট্রবিজ্ঞানকে। ঠিক আছে, পরবর্তীতে উত্তর আচরণবাদ সেই বিজ্ঞানকে মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সাথে সমন্বিত করে এক ভারসাম্যমূলক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সূচনা প্রদান করেছে বা সূচনা ঘটিয়েছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।